নিঝুমপুর নামের এক রাজ্যে বাস করত মতি নামের এক ছোট্ট ছেলে। 12 বছর বয়সী মতির বাবা ছিল না, তার মা সেলাই করে কোনো রকমে সংসার চালাতো। একদিন মতি আর তার মা বাজারে গিয়েছিল কিছু জিনিস কিনতে। বাজার থেকে ফেরার সময় হঠাৎ শোনে, সরে যাও সব, সরে যাও রাস্তা থেকে, রাজামশাই আসছেন, সরে যাও রাস্তা থেকে। মা মা দেখো দেখো কি সুন্দর ঘোড়া, আমিও ঘোড়ায় চড়বো মা। চুপ চুপ, এসব কথা এখন বলিস না, চল বাড়ি চল। তুমি আমাকে বাড়ি নিয়ে এলে কেন? আমি একটু ঘোড়ায় চড়তাম। আমরা গরিব মানুষ বাবা, আর ঘোড়ায় চড়া ওসব রাজা মহারাজাদের ব্যাপার। না না, আমি ওসব কিচ্ছু জানি না, কিচ্ছু না। আমার ওই ঘোড়াটা খুব ভালো লেগেছে, আমি ওতেই চড়বো মা। এ তো আচ্ছা মুশকিল হলো, আমি এখন কোথা থেকে ঘোড়ায় চড়াই বলতো তোকে? আমি চড়বই ঘোড়া, না হলে আমি খাবো না, পরবো না, কিচ্ছু করবো না, কিচ্ছু না। আচ্ছা বাবা, কাঁদিস না, থাম, আমি চড়াবো তোকে ঘোড়ায়, আর কাঁদিস না। সত্যি? তাহলে তাহলে নিয়ে চলো এক্ষুনি, চলো। ও মা, এক্ষুনি কি রে? কাল সকালে তুই যাবি রাজার রাস্তা বলে, কেমন? সেখানে ওই রাজার ঘোড়াদের দেখাশোনা করে আমার এক দূর সম্পর্কের ভাই, তার নাম হলো চরণ। তুই ওকে গিয়ে আমার নাম বলিস, দেখবি ও ঠিক একটা ব্যবস্থা করে দেবে। তুমি খুব ভালো গো মা, খুব ভালো। আমি ঘোড়া চড়বো, ঘোড়া চড়বো, কি মজা, কি মজা। সেই দিন সারা রাত আনন্দে উত্তেজনায় মতি ঠিক করে ঘুমাতে পারল না। পরদিন ভোর হতে না হতেই সে চলে গেল রাজার আস্তাবলে। সেখানে চরণকে খুঁজে বার করে নিজের পরিচয় দিল এবং নিজের ইচ্ছের কথা জানালো। সে কি রে মতি, তুই ঘোড়া চড়বি? কেউ জানতে পারলে কি হবে জানিস? কি হবে মামা? একটু ঘোড়াইতে চড়বো। চড়াও না মামা, চড়াও না। শোন, রাজামশাই খুব রাগী আর অহংকারী। তিনি যদি একবার জানতে পারেন যে তার ঘোড়ায় তোকে চড়িয়েছি, তাহলে তিনি তোর আমার দুজনেরই গর্দান নিয়ে নেবেন। কিচ্ছু হবে না মামা, কেউ জানতে পারবে না। আমি একটু চড়িয়ে নেমে পড়বো। চড়াও না মামা, চড়াও না। আচ্ছা ঠিক আছে, এত করে বলছিস যখন, তখন চড়াচ্ছি। তবে খেয়াল রাখিস ঘোড়া যেন না দৌড়োয়, আর বেশি দূর যাবি না। তুমি কিচ্ছু চিন্তা করো না মামা, আমি একটু গিয়ে চলে আসবো। আরে ঘোড়া দৌড়লে তো বেশি আনন্দ হয়। কি মজা, কি মজা, ঘোড়া চলেছে, কি মজা, কি মজা, কি মজা। আরে আমার ঘোড়া না ওটা? কোন বেয়াদব ওই ঘোড়া চড়েছে? প্রহরী, প্রহরী! আর কে রাজামশাই? ওই যে ওখানে কে আমার ঘোড়া চড়ছে, তাকে রাজসভায় এনে হাজির করো, আর তাকে যে চড়িয়েছে তাকেও নিয়ে এসো। ঠিক আছে রাজামশাই, এখনই নিয়ে আসছি। এই যে রাজামশাই, এই হলো চরণ, আপনার ঘোড়া দেখাশোনা করতো। ওই ওর ভাগ্নেকে আপনার ঘোড়ায় চড়িয়েছিল। হ্যাঁ রে বেয়াদব, তোর এত বড় সাহস, তুই আমার ঘোড়ায় এই ভিখিরির ছেলেকে চড়িয়েছিস। হুজুর মাফ করে দেন, আর কখনো হবে না, আমার ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে? তুই জানিস আমার এই ঘোড়ার দাম কত? তোদের সাধ্য আছে এই ঘোড়া কেনার? রাজামশাই, আমার মামার কোনো দোষ নেই। আমি বায়না করেছিলাম ঘোড়ায় চড়বো বলে। মামাকে কিচ্ছু বলবেন না। তা গরিবের এমন বায়না যে করতে নেই তা জানো না খোকা? মুরদ নেই, স্বাদ আছে। আমাদের ভুল হয়ে গেছে মহারাজ, মাফ করে দিন। প্রহরী, ওদের দুজনকেই 50 ঘা চাবুক মেরে বার করে দাও রাজপ্রাসাদ থেকে। মামাকে মারবেন না মহারাজ, আমি বায়না করেছিলাম, আমাকে মারুন। না মহারাজ, ওর কোনো দোষ নেই, আপনি আমাকে যা শাস্তি দেওয়ার দিন, কিন্তু মতিকে ছেড়ে দিন। এই যে মতি, তোকে এই রাজপ্রাসাদের আশেপাশে যেন না দেখি। আর চরণ, তোকেও আর কাজে আসতে হবে না। এমন করবেন না মহারাজ, আপনার দুটি পায়ে পড়ি, আমরা গরিব মানুষ, না খেতে পেয়ে মরে যাব।
দয়া করুন মহারাজ, দয়া করুন। নিজেরা যে গরিব সেটা আমার ঘোড়ায় চড়ার আগে মনে রাখা উচিত ছিল বাছা। প্রহরী, নিয়ে যাও ওদের। চল চল এখনই। মন্ত্রী, যে ঘোড়ায় এই গরিবের ছেলে বসেছে তাকেও যেন আমার আস্থা বলে আর কখনো না দেখি। বের করে দাও ওটাকেও। অহংকারী রাজার আদেশে মতি ও চরণকে 50 ঘাত চাবুক মেরে রাজপ্রাসাদ থেকে বের করে দেওয়া হলো। সেই সঙ্গে তাড়িয়ে দেওয়া হলো ঘোড়াটিকেও। মনের দুঃখে মতি আর তার মামা বাড়ি ফিরে এলো। সেই দিন সন্ধ্যেবেলা মতি উঠোনে বসে আগুন পোহাচ্ছিল। এমন সময়, এই নে মতি, তোর জন্য গরম গরম তেলে ভাজা এনেছি, খেয়ে নে চটপট। না মামা, আমি খাবো না। আমার জন্য তোমার কাজ চলে গেল বাবা, আমাকে ক্ষমা করে দিও। ও কিছু না, ওই অহংকারী রাজার কাছে কাজ করতে আমারও ভালো লাগতো না। ভালোই হয়েছে একদিক দিয়ে। একটু ঘোড়া চড়েছি বলে রাজামশাই কত অপমান করলেন আমাদের। একদিন দেখবে আমি অনেক বড় কিছু করে রাজাকে দেখিয়ে দেব। দেখাস বাবা, এবার এটা খেয়ে নে। এবার এবার তুমি কি করবে বাবা? দেখি কি করি, একটা কাজ তো খুঁজতেই হবে। মামা মামা দেখো দেখো, ঠোঙা উঠছে, ঠোঙা উঠছে। হ্যাঁ রে, ধোঁয়া ভরলে ঠোঙা তো উড়বেই। ধোঁয়া ভরলেই উড়বে? তাহলে তো তাহলে তো একটা কাজ করা যায় মামা। কি কাজ রে মতি? বলবো মামা, তার আগে তুমি আমাকে কয়েকটা জিনিস কিনে দিতে পারবে? কি জিনিস রে? অনেকগুলো কাপড় আর একটা একটা অনেক বড় বেতের ঝুড়ি। সে না হয় কিনে দেব, কিন্তু ওগুলো দিয়ে তুই কি করবি? একটা দারুণ জিনিস বানাবো মামা, তুমি কাল সকাল আমাকে এনে দিও এগুলো। ঠিক আছে, তাই এনে দেব। পরের দিন সকালে চরণ বাজার থেকে অনেকগুলো কাপড় আর একটা বড় বেতের ঝুড়ি কিনে নিয়ে এসে মতিকে দেয়। সেই কাপড়গুলো নিয়ে মতি তার মায়ের কাছে গিয়ে বলে, মা, আমাকে এই কাপড়গুলো সেলাই করে দাও না। এত কাপড় সেলাই করে তুই কি করবি, আর কিভাবে বা সেলাই করব? তুমি একটা বড় বেলুনের মতো এটাকে সেলাই করে দাও, তারপর দেখো না আমি কি করি। মতির কথা মতো তার মা সেই কাপড়গুলো বেলুনের মতো সেলাই করে মতিকে দেয়। তারপর মতি সেই কাপড়ের সাথে বেতের ঝুড়িটা বেঁধে দেয়, আর সেই ঝুড়ির সাথে আরেকটা দড়ি বেঁধে তার আরেক প্রান্ত একটা খুঁটির সাথে বেঁধে দেয়। তারপর, তুই কি করতে চাইছিস বলতো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এখনই বুঝতে পারবে মামা, তুমি তাড়াতাড়ি কিছু কাঠ আর একটা বড় টিনের পাত জোগাড় করে আনো, আমিও আমার কিছু বন্ধুদের ডেকে আনছি। কিছুক্ষণ পর একটা টিনের পাত ও কাঠ নিয়ে আসে চরণ। মতিও তার কিছু বন্ধু বান্ধবদের নিয়ে আসে। পল্টু, ঘন্টু, তোরা সবাই এই কাপড়টাকে টেনে ধর। আর মামা, তুমি আমাকে কাঠ আর টিনের পাতটা দাও। মতি, এই মতি, তুই এটা কি বানিয়েছিস রে? আরে আরে, আগুন জ্বালাচ্ছিস কেন? কাপড়ে আগুন লেগে যাবে তো। কিচ্ছু হবে না, তোরা শুধু কাপড়টা টেনে ধরে রাখ। এই তো ধোঁয়া হচ্ছে। যতক্ষণ ধোঁয়া পুরো ভরে না যাচ্ছে তোমরা টেনে ধরে রাখো, আমি ছুটে গিয়ে একটা ছোট বালতিতে জল নিয়ে আসি। এই তো আমার ফানুস তৈরি। চলো এবার ওই ঝুড়িটাতে উঠে বসি।
আরে মতি, আমরা তো উড়ছি, তোর মাথায় এত বুদ্ধি! হ্যাঁ, বাপরে, আমি তো ভাবতেই পারিনি। সত্যি আমরা তো পাখির মতো উঠছি রে, কি মজা। আমরা তো তাহলে এরকম পাখির মতোই উড়ে উড়ে সব জায়গায় যেতে পারবো, তাই না মতি? কিন্তু উড়ে তো যাচ্ছি, নামবো কিভাবে? ওই জন্যই তো জল এনেছি মামা, দাঁড়াও দেখাচ্ছি। আরে বাহ, তোর তো দারুণ বুদ্ধি রে মতি। সবার কেমন লাগলো বলো? আমাদের রাজার ঘোড়া তো আর উঠতে পারে না, কিন্তু আমার এই ফানুস উঠতে পারে। একদম ঠিক বলেছিস। তবে আমার মাথায়ও একটা বুদ্ধি এসেছে জানিস। কি বুদ্ধি মামা? দেখ, সবাই নদী পার করে নৌকা দিয়ে, আমরা যদি এই ফানুস দিয়ে নৌকা পার করিয়ে দিই কেমন হয়? আমাদের টাকা পয়সার অভাব থাকবে না, আর সবাই ফানুসে চড়ে উঠতেও পারবে। হ্যাঁ, দারুণ বুদ্ধি মামা, বেশ বেশ, তাই হবে তাই হবে। যেমন ভাবা তেমন কাজ। পরের দিন সকাল সকাল চরণ আর মতি মিলে সেই ফানুস নিয়ে গেল নদীর ধারে, আর সবাইকে বলতে লাগলো, নদী পার হবে উড়ে উড়ে আমাদের এই ফানুস চড়ে। কে কে চড়বে? চলে এসো, চলে এসো। হ্যাঁ, তুমি কি পাগল হয়ে গেছে নাকি? হ্যাঁ, উড়ে উড়ে নদী পার, এমন আবার হয় নাকি? হ্যাঁ, বিশ্বাস না হয় একবার চড়েই দেখুন। আসুন আসুন। আরে 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 আরে, সত্যি তো আমরা উঠতে পারছি, উঠতে পারছি। তো অবিশ্বাস্য ব্যাপার, দারুণ লাগছে মতি, তোর বুদ্ধির তুলনা নেই। এভাবেই মতি আর চরণ মিলে লোকজশকে নদী পার করাতে লাগলো তাদের তৈরি ফানুসে চড়িয়ে। এই তো নৌকোচ্ছে, অনেক তাড়াতাড়ি পৌঁছে গেলাম। তাও আবার উড়ে উড়ে। বাবা বাবা বাবা, নে মতি, নৌকোয় করে পার হতে 8 আনা লাগতো, আমি তোকে 1 টাকা দিলাম। একদিন রাজার কানে সেই খবর গেল। মন্ত্রী, শুনলাম এ রাজ্যে নাকি আজকাল মানুষ উড়ে উড়ে নদী পার হচ্ছে। আগে হ্যাঁ রাজা মশাই, একটি বাচ্চা ছেলে ও তার মামা মানুষ ওড়ানোর ফানুস তৈরি করেছে শুনলাম। সেই ফানুসে করেই ওরা রাজ্যের সবাইকে উড়িয়ে উড়িয়ে নদী পার করাচ্ছে। রাজ্যের ওই গরিব ছোট লোক প্রজারা সব উড়ছে, আর আমি রাজা হয়ে এখনো সেই ফানুসে চড়লাম না। প্রহরী, বলুন মহারাজ। ওই মামা ভাগ্নেকে আমার রাজসভায় এনে হাজির করো। এখনই নিয়ে আসছি মহারাজ। আরে, তোরা সেই মামা ভাগ্নে না যাদের আমি চাবুক মারার আদেশ দিয়েছিলাম? আজ্ঞে মহারাজ, আমরাই সেই মামা ভাগ্নে, কিন্তু আমরা তো আর কিছু করিনি মহারাজ। কিছু করিসনি মানে? শুনলাম তোরা রাজ্যের সবাইকে উড়িয়ে উড়িয়ে নদী পার করাচ্ছিস। হ্যাঁ রাজা মশাই, আমি ফানুস তৈরি করেছি। আমি এই রাজ্যের রাজা, তোদের উচিত ছিল আগে আমাকে সেই ফানুসে চড়ানো। কিন্তু রাজা মশাই, আমাদের মতো গরিবের। কোনো কিন্তু নয়, আমি এখনই ওই ফানুসে চড়তে চাই। ঠিক আছে রাজা মশাই, চলুন। সেপাই শান্তি নিয়ে রাজামশাই এলেন নদীর ধারে। মতির তৈরি ফানুসে চড়ে রাজামশাইও ওড়া শুরু করলেন। সঙ্গে রইল চরণ ও মতি। এই তোর ফানুস? এ তো যে কেউ তৈরি করতে পারে, এই জন্য লোকজনের এত মাতামাতি। আমি তো ভাবলাম কি না কি। ঠিক বলেছেন রাজামশাই, এ তো কিছুই নয়। যাই হোক, বানিয়েছিস যখন, আজ থেকে এই ফানুসে আমি চড়ব। এই ফানুস আমার রাজপ্রাসাদে থাকবে। ঠিক আছে রাজামশাই। তুই আমাকে ছুলি কেন?
ভুল করে ছোঁয়া লেগে গেছে রাজামশাই। ভুল করে? তোর সাহস তো কম নয়। নিচু জাতের ভিখারি ছেলে হয়ে তুই রাজাকে স্পর্শ করছিস। আর কখনো হবে না, মাফ করে দিন রাজামশাই। ছি 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 ছি, আমার জাত গেল গো। আমাকে আবার গঙ্গা জলে স্নান করতে হবে। দাঁড়া, তোর ব্যবস্থা আমি করছি। ফানুস উড়তে উড়তে নদীর যখন ঠিক ওপরে, ঠিক তখনই একটি পাখি উড়ে এসে ফানুসের কাপড় ঠোকর মেরে ফুটো করে দেয়। আর ফানুস আস্তে আস্তে নদীর জলের দিকে নামতে থাকে। ভয়ে রাজামশাই বলে ওঠেন, এ কি হলো? ফানুস হঠাৎ নিচে নামছে কেন? একটা পাখি ফানুস ফুটো করে দিয়েছে রাজামশাই। আমরা এখন নদীর জলে গিয়ে পড়বো। রাজামশাই, আপনি সাঁতার জানেন তো? হ্যাঁ, সাঁতার? না না না, আমি তো সাঁতার জানি না। হ্যাঁ, এখন কি হবে? কি আর হবে, ফানুস পড়বে নদীতে, আমরা তো সাঁতরে উঠে যাব। কিন্তু আপনি তো সাঁতার জানেন না, আপনাকে ডুবে যেতেই হবে। না না না, আমি এখনই মরতে চাই না। আমার এখনো অনেক কিছু ভোগ করা বাকি। তোরা যা চাস তাই দেব, আমাকে বাঁচা। আমরা যদি বাঁচাতে যাই তাহলে তো আপনাকে ছুঁতে হবে, আর আমরা ছুঁলে তো আপনার জাত চলে যাবে। হ্যাঁ মামা, ঠিক বলেছ। আমরা রাজামশাইকে ছুঁয়ে দিলে তার তো জাত চলে যাবে, আপনার মৃত্যু তাই নিশ্চিত রাজামশাই। না না না, আমি মরতে চাই না, চাই না আমি মরতে। জীবন আগে বাঁচুক, তারপর তো জাত। তোরা তোরা আমাকে বাঁচা। এখন আর কিচ্ছু করার নেই রাজামশাই, ফানুস জলে পড়লো বলে। বাঁচাও, বাঁচাও। রাজামশাই, মতি আর চরণ ফানুস শুদ্ধ নদীর জলে ডুবে গেলেন। নদীর ঘাটের আশেপাশে প্রচুর লোক জড়ো হয়ে গেল কি হয়েছে দেখার জন্য। হঠাৎ দেখা গেল ভিজে চুপচুপে 3 জন লোক নদী থেকে উঠে আসছে। কাছে আসতে দেখা গেল এ তো রাজামশাই, মতি ও চরণ। আজ তোমরা ছিলে বলেই আমি প্রাণে বেঁচে গেলাম, কিন্তু আমি তো তোমাদের এত অপমান করেছি, তবু তোমরা আমাকে বাঁচালে কেন? আপনি আমাদের অপমান করেছেন বটে, কিন্তু তবু আপনি আমাদের রাজা, আপনাকে আমরা মরতে দিতে পারি না। বাহ, কি সুন্দর মানসিকতা। আজ তোমাদের ভাবনা এমন না হলে আমি ওই নদীর জলে ডুবেই মরে যেতাম। তবে হ্যাঁ, আজ ওই নদীর জলে ডুবে আমি না মরলেও আমার অহংকার আর আমার জাত নিয়ে ভাবনা মরে গেছে। ধন্যবাদ, ধন্যবাদ তোমাদের। তাহলে আমার মামা কি আবার আপনার কাছে কাজ করতে পারবে রাজামশাই? পারবে মানে? শুধু তোমার মামা না, তুমিও আজ থেকে আমার রাজসভায় আমার পরামর্শদাতা হবে, কারণ তোমার খুব বুদ্ধি।